ঢাকার যানজট নিরসনে চারপাশে নো পথ সচলে নির্দেশ প্রধানমন্ত্রীর। বৃত্তাকার অংশে শিখ দিয়েই নামবে ওয়াটার বাস, জানালেন নৌ মন্ত্রী। বিএনপির পুরনো ফ্যাসিবাদের পথেই হাঁটছে, অভিযোগ জামায়াত আমিরের। যে কোনো বৈষম্যের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা। যাত্রাবাড়িতে শহীদের প্রাথমিক তালিকা 85 জন শনাক্ত, বললেন চিফ প্রসিকিউটর। বড় হতে পারে তালিকা। এবং দুবাইয়ে সাবেক আইজিপি বেনজিরের জামিন, আদেশ বাতিলে কাজ করছে ল ফার্ম, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছি আমি জাবেদ কারদার। ঢাকার যানজট নিরসন, পরিবেশ রক্ষা এবং যোগাযোগ ব্যবস্থা সহজ করতে চারপাশের নৌপথকে সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও নৌমন্ত্রী এবং ঢাকার 2 সিটি কর্পোরেশন প্রশাসকদের সঙ্গে বৈঠকে এমন নির্দেশনা দেন তিনি। বৈঠক শেষে নৌমন্ত্রী শেখ রবিউল আলম জানান, ঢাকাকে ঘিরে থাকা 4টি নদীতে ওয়াটার বাস চালু করতে চায় সরকার। তানজিদ ভূঁইয়ার প্রতিবেদন। বিএনপি সরকারের অন্যতম নির্বাচনী ইশতেহার ঢাকাকে নিরাপদ ও টেকসই নগরী হিসেবে গড়ে তোলা। সেখানে প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে যানজটকে। এই সংকট দূর করে ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে নগরকে ঘিরে থাকা নৌপথ সচলের উদ্যোগ নেওয়া হয়েছে। এ নিয়ে রোববার সচিবালয়ে সড়ক পরিবহন ও নৌমন্ত্রী এবং ঢাকার 2 সিটি কর্পোরেশনের প্রশাসকদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে সড়ক পরিবহন মন্ত্রী জানান, শহরের চারপাশের নৌপথ পুনরায় চালুর নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। এজন্য 4টি নদীতে ওয়াটার বাস চলাচল শুরু করা হবে। দূষণটা মুক্ত করার ক্ষেত্রে এটা একটা বড় চ্যালেঞ্জ এবং আমরা এই দূষণ মুক্ত করবার জন্য সরকারের পরিকল্পনা আছে। আর এই ঢাকার চারিপাশে নদীগুলি যাতে ওয়াটার বাস সহ নৌ চলাচলের জন্য যাত্রীরা উপভোগ্য করতে পারে, সেই পরিকল্পনার অংশ হিসেবে আজকে বসা এবং তার জন্য করণীয়গুলি নির্ধারণ করা এবং সেই কাজগুলি 2 থেকে 3 মাসের মধ্যে চূড়ান্তভাবে আরেকবার বসে করণীয় নির্ধারণ এবং কিছু করণীয় ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে, তার অগ্রগতি পর্যালোচনা হবে। বৃত্তাকার নৌপথকে জাতীয় পর্যটক বান্ধব হিসেবে গড়ে তোলার কথাও জানান তিনি। 10 বছরে 57 কোটি টাকা বিআইডব্লিউটিসি লস করেছে। সেই লসের কারণও আমরা খুঁজে দেখছি, বাট এটা ফাংশন করেনি। আমি বলেছি যে ওয়াটার দূষণ একটা, যাত্রীর স্বল্পতা একটা কারণ, আর হচ্ছে এই রুটে পর্যাপ্ত সংখ্যক ওয়াটার বাস নামানো যায়নি। আর ঢাকা 2 সিটি কর্পোরেশনের প্রশাসকরা জানান, সড়কের মতো নৌপথকেও ব্যবহারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এই নৌপথকে ব্যবহার করতে গেলে বিভিন্ন জায়গায়, যেই জায়গায় সিটি কর্পোরেশন কিংবা অন্য গার্মেন্টসের যে কেমিক্যাল, যে বর্জ্য পদার্থগুলো আছে, সেগুলো নদীতে থেকে কিভাবে রোধ করা যায়, রোধ করে পানি দূষণ থেকে কিভাবে একটা সচল নদীকে তৈরি করা যায়, সেই বিষয় নিয়েই মূলত কথা হয়েছে। সকলের সমন্বয়ে এই বিষয়গুলোকে একটা নদীপথে নতুন করে এখানে বোর্ডের মাধ্যমে চলাচলের জন্য জনগণকে একটা উন্মুক্ত করে দেওয়া। ওয়াসার আজকে সোয়ারের যে সিস্টেম আছে, এগুলোকে কিভাবে কোথায় কোথায় এগুলোকে ঠিক করতে হবে সেগুলো আইডেন্টিফাই হয়েছে। সেগুলো পরবর্তী মিটিংয়ে আমরা যত দ্রুত সম্ভব সেগুলোকে কার্যকর করার জন্য চেষ্টা করব। বন্ধ হয়ে যাওয়া গাবতলী সদরঘাট নৌ রুটে আওয়ামী লীগ সরকার 57 কোটি টাকা লোকসান করেছে বলে জানায় 2 সিটি কর্পোরেশন। তানজিদ ভূঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করা ঠিক নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঠাকুরগাঁয়ে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি কথা বলেন। এই সময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে সরকারে আছেন বলে কাউকে গরম দেখাবেন না বলেও আহ্বান করেন তিনি। এই যে ধর্মের নাম করে মানুষকে বিভ্রান্ত করা, এটা বোধহয় ঠিক না। এতে করে মানুষ বিভ্রান্ত হয়। ধর্ম একটা খুবই সেন্সিটিভ জিনিস মানুষের। সরকারে আসছেন দেখে কাউকে গরম দেখাবেন, কারোর কাছ থেকে টাকা নিয়ে নেবেন জোর করে, এই কাজগুলো যেন কেউ না করে।
ওদিকে খেয়াল রাখতে হবে, কোনো দখল দায়িত্ব যেন কেউ না করে, এগুলো খেয়াল রাখতে হবে। দাম্ভিকতাকে আল্লাহ পছন্দ করেন না। ক্ষমতাসীন বিএনপির কর্মকাণ্ডে অতীতে ফ্যাসিবাদী শাসনের প্রতিফলন দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই অভ্যুত্থান বিষয়ক এক আলোচনায় তিনি বলেন, দেশে কোনো ধরনের বৈষম্য বরদাস্ত করা হবে না। জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা দমনের যে কোনো চেষ্টা প্রতিহতের ঘোষণা দেন অনুষ্ঠানের আলোচকরা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। জাতীয় প্রেস ক্লাবে জুলাই অভ্যুত্থান বিষয়ক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ লেবার পার্টি। এতে বক্তারা বলেন, বিএনপি জনগণের প্রত্যাশার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। জনগণের সাথে যে ওয়াদা করেছেন সংস্কার করবেন, এই সংস্কারগুলি করেন, কারণ আপনি মনে করেন না আপনি সর্বশেষ প্রধানমন্ত্রী। একটাই দাবি আমাদের, নতুন আপাতত কোনো দাবি নাই, গণভোটের রায় বাস্তবায়ন চাই, আমরা রাষ্ট্রের কাঠামোর মেরামত চাই। প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ আমলে বিএনপি জামায়াত সহ বিরোধী রাজনৈতিক দলগুলো নিপীড়নের শিকার হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা না নিয়ে সরকারি দল একই পথে হাঁটছে। তখনকার ফ্যাসিস্টরা যা করেছে হুবহু তার একটা ফটোকপি আপনাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। কোন জিনিসটা আপনারা বাদ দিয়েছেন, কোন জিনিসের পরিবর্তন করেছেন? ওরা যেমন বিরোধী মতকে দমন করার জন্য ষড়যন্ত্র, অপপ্রচার এবং বল প্রয়োগের আশ্রয় নিয়েছিল, আপনারা সবগুলা ইতিমধ্যে নিয়ে ফেলেছেন। নিজেদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন না দেখলে জনগণ সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে বলেও মত দেন তিনি। যদি কোনো সরকার জনগণের অভিপ্রায়কে সম্মান করে চলে, তাহলে সেই সরকার মানুষের মনোজগতে শক্ত আসন বা ভিত্তি গড়ে তোলে। আর মানুষের অভিপ্রায়কে যারা অপমান অগ্রাহ্য করে, জনগণ তাদের অন্তর থেকে তাদেরকে ঘৃণা করে, প্রত্যাখ্যান করে। বর্তমান সরকারকে গণভোটের রায় মেনে নেয়ার আহ্বানও জানান ডাক্তার শফিক। জুলাইকে সব কিছুর বিনিময়ে বাঁচিয়ে রাখবো, কারণ জুলাই এসেছে মূলত বৈষম্যকে মুগুরের আঘাত দেওয়ার জন্য। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। সুষ্ঠু সাংবাদিকতা ছাড়া আধুনিক রাষ্ট্র কল্পনা করা যায় না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, সাংবাদিকতা সভ্যতার এক অনিবার্য স্তম্ভে পরিণত হয়েছে। সত্য উদ্ঘাটন, বস্তুনিষ্ঠতা ও জনস্বার্থ রক্ষাই সাংবাদিকতার মূল দায়িত্ব বলেও উল্লেখ করেন মন্ত্রী। যেখানে সাংবাদিকতা নাই সেখানে আসলে একটা রাষ্ট্র আদৌ আছে কিনা এই প্রশ্ন দেখা দেয়। রাষ্ট্রবিজ্ঞানীরা, সমাজবিজ্ঞানীরা বলেছেন যে সাংবাদিকতাবিহীন রাষ্ট্র আর রাষ্ট্রবিহীন সাংবাদিকতার মধ্যে যদি কাউকে বেছে নিতে হয়, যে কোনো সভ্য মানুষ রাষ্ট্রবিহীন সাংবাদিকতাকে বেছে নেবে। সাংবাদিকতা এত বড় একটা অনিবার্য অনুষঙ্গে রূপান্তরিত হয়েছে সভ্যতার প্রক্রিয়াতে। আলোকচিত্রের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে ফ্যাসিবাদের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এই ইতিহাস যেন আবার ফিরে না আসে, সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক আলোকচিত্র প্রদর্শনীতে তিনি এইসব কথা বলেন। এই সময় ফ্যাসিস্টদের, দোসরদের পুনর্বাসন রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা। উষা ফেরদৌসের আরও একটি রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বিপিজেএ ও আমরা বিএনপি পরিবারের যৌথ উদ্যোগে আয়োজিত ফ্যাসিবাদের 15 বছর ও 24-এর গণ অভ্যুত্থান শীর্ষক বিশেষ আলোকচিত্র প্রদর্শনীতে জুলাইয়ের রক্তাক্ত দিনের কথা তুলে ধরা হয়। সমাপনী অনুষ্ঠানে জুলাইয়ের রক্তঝরা দিনগুলোর কঠিন পরিস্থিতি তুলে ধরে আগামীতে যেন ফ্যাসিস্ট মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা। সাংবাদিকরা প্রতিবাদ করেছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বক্তব্যের স্বাধীনতার জন্য, দেশের সুশাসনের জন্য এবং মানবাধিকারের জন্য। আপনারা সে কথা ভুলে যাচ্ছেন। আমরা সবাই নিরাপত্তা পাওয়ার জন্য, একটি নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য আমরা কাজ করছি। এটি হচ্ছে একটা জীবন্ত ইতিহাস। এই ইতিহাসের দিকে তাকালে মাঝে মাঝে অতীতের অনেক কথা মনে পড়ে এবং এই অতীতের কথা মনে পড়ার মধ্য দিয়ে ভবিষ্যৎ পথ নির্দেশনার একটা রূপরেখা পাওয়া যায়।
এতে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দেশের কঠিন অতীত নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে এই আলোকচিত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা কতটা নির্যাতনের এবং ভয়ঙ্কর দিবস এবং রজনী পার হয়ে এখানে এসেছি সেটি একবার করলে হবে না, বারে বারে, এবং এই শুধু ঢাকাতে না, প্রতিটি বিভাগীয় শহরে যদি সম্ভব হয় সেখানেও এই চিত্র প্রদর্শনী ব্যবস্থা করতে হবে। বর্তমান সরকারও ভুল ত্রুটির ঊর্ধ্বে নয় মন্তব্য করে সেগুলোকে সংশোধনে সবাইকে পাশে থাকার আহ্বানও জানান এই বিএনপি নেতা। সরকারের ত্রুটি থাকতে পারে, ভুল থাকতে পারে, সেগুলো আমরা সবাই মিলে ঠিক করার জন্য তার পাশে গিয়ে দাঁড়াবো। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। শিক্ষিত বেকারদের প্রশিক্ষণের মাধ্যমে দেশ বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বগুড়ায় এআই প্রযুক্তির দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, এআই প্রযুক্তিতে পার্শ্ববর্তী দেশ এগিয়ে গেলেও বিগত সরকার পারেনি। তবে বিএনপি সরকার আগামী 1.5 বছরে 1 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিয়েছে। এআই প্রযুক্তি আমাদের সাধারণ মানুষ বা অনেকের ধারণাই নাই, যেটি অনেক আগে আমাদের পার্শ্ববর্তী দেশ কার্যক্রম শুরু করে তারা পৃথিবীর মধ্যে 1 নম্বরে রয়েছে আয়ের দিক থেকে। আগের সরকারগুলো সমালোচনা করব না, শুধু এইটুকু বলবো যে তারা পারেনি, তারা ব্যর্থ হয়েছে। আমরা প্রত্যেকটি যুব এবং যুব নারীদের কর্মসংস্থান নিশ্চিত করতে চাই, এটি হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য। এবং আমরা কোনো শিক্ষিত বেকার যুবক ঘরে যাতে বসে না থাকে, আমরা বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে প্রশিক্ষিত করে, তাদের স্কিল ডেভেলপমেন্ট করে, তাদেরকে 3rd ল্যাঙ্গুয়েজ শিখিয়ে আমরা যাতে দেশে এবং বিদেশে তাদের কর্মসংস্থান নিশ্চিত করতে পারি। জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে শহীদদের প্রাথমিক তালিকা 85 জনকে শনাক্ত করা গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। এই সংখ্যা ভবিষ্যতে আরও বাড়তে পারে বলে জানান তিনি। বিকেলে যাত্রাবাড়িতে শহীদ ও আহতদের বিষয়ে গণশুনানি শেষে এইসব কথা বলেন চিফ প্রসিকিউটর। মুদাসির আলী প্রতিবেদন। জুলাই আন্দোলনের শেষ দিকে বিক্ষোভে উত্তাল ঢাকার যাত্রাবাড়ি। সে বিক্ষোভ দমাতে মরিয়া হয়ে ওঠে পুলিশসহ তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনী। নির্বিচারে চলে গুলি, প্রাণ যায় বহু মানুষের। সেই যাত্রাবাড়িতে শহীদ ও আহতদের বিষয়ে গণশুনানির আয়োজন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়। একে একে শহীদদের স্বজন এবং আহতদের কাছ থেকে ঘটনা শোনেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। ওইদিন আর কে মারা গেল আপনার জানা মতে? ফ্যাসিস্টদের উপযুক্ত বিচারের দাবি জানায় শহীদ পরিবারগুলো। যেভাবে আমার মিরাজ হত্যা করেছে, এই মাফিয়া হাসিনারে বাংলাদেশে আনে তাদের ফাঁসির কাজটি যাতে দাঁড় করে, যাতে ফাঁসির রায় হয়। আমি চাই আমার মতো আর কোনো বাবা যেন তার সন্তানকে না হারায়, কোনো মা যেন তার সন্তানকে না হারায়। আমরা এই সবার সব শহীদ পরিবারদের বিচার চাই। এই জীবনে বেঁচে থাকতে আমার ছেলের বিচারটা আমি দেখে মরতে পারলাম, শান্তি পাবো। পরে এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি জানান, 24-এর গণ অভ্যুত্থানে যাত্রাবাড়ি এলাকায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনাগুলোকে বিচারের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে। আমরা এই জুলাই আন্দোলনের মধ্যে যাত্রাবাড়িতে যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, সেইটিকে আমরা প্রায়োরিটি বেসিসে দ্রুততার সাথে সমস্ত ঘটনার মামলার ইনভেস্টিগেশন আমরা শেষ করব। ওই এলাকায় শহীদদের প্রাথমিক তালিকায় 85 জন অন্তর্ভুক্ত হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি। আমরা প্রাথমিকভাবে প্রায় 85 জনের একটা তালিকা পেয়েছি। 85 জনের আমরা নাম পরিচয় আমাদের ওখানে আছে এবং আমরা মনে করি যে এই তালিকায় আরও কিছু সংযোজন হতে পারে। মুদাসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। ইরানে আক্রমণ নয়, হুতি বিদ্রোহীদের প্রতিরোধের জন্যই সৌদি নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটে বাংলাদেশে অংশগ্রহণ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, এই জোটে যোগ দেওয়ার অর্থ এই নয় যে বাংলাদেশ ইরানকে আক্রমণ করতে যাচ্ছে। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এইসব কথা বলেন হুমায়ুন কবির। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা ও রিয়াদের মধ্যে কৌশলগত সম্পর্ক থাকবে, যা হবে অত্যন্ত শক্তিশালী। দুবাইয়ে গ্রেফতারের পর শর্ত সাপেক্ষে জামিনে
কারামুক্ত হয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত গত 27 জুলাই তার জামিন আবেদন মঞ্জুর করেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তিনি কারাগার থেকে মুক্তি পান, যদিও মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি বেনজির আহমেদ। এদিকে বেনজিরের জামিন বাতিলে সরকার দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বিকেলে রাজশাহী পুলিশ লাইন্সে এক মতবিনিময় সভা শেষে তিনি একথা বলেন। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজির আহমেদের জামিন বাতিলের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে দ্রুতই দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। আমি খবর পেয়েছি তাকে অন কন্ডিশন এখানে তার ইউএই লিভ না করার শর্তে বেইল দিয়েছে। কি শর্ত আমি সার্টিফাইড কপিটা জোগাড় করতে বলেছি, এবং আমাদের যে ল ফার্ম নিয়োগ হয়েছে তাদেরকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি যেন এই বেইল ক্যান্সেলেশনের জন্য তারা পার্সু করে। আমরা আশা করছি এগুলো আমরা বেইল ক্যান্সেল করতে পারবো এবং দ্রুততম সময়ে তাকে ফেরত নিতে পারবো। রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। সালের 2রা আগস্ট জুলাই আন্দোলনের এই দিনে দেশব্যাপী ব্যাপক বিক্ষোভ সংঘর্ষের মধ্যেই আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি। পরদিন 3রা আগস্ট সারা দেশে বিক্ষোভ মিছিল এবং 4ঠা আগস্ট থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন সমন্বয়করা। সারা দেশে সংঘটিত হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমা চাওয়া সহ 9 দফা দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। বিস্তারিত ইমদাদুল হক খানের প্রতিবেদনে। 2024 সালের 2রা আগস্ট দিনটি ছিল শুক্রবার। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় জুমার নামাজের পর আইনশৃঙ্খলা বাহিনীর দমনপীড়ন এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাতে সংগঠিত হত্যার বিচারের দাবিতে হাজার হাজার মানুষ ও শিক্ষার্থীরা রাজপথে নেমে আসেন। রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জেলায় জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 3রা আগস্ট সারা দেশে বিক্ষোভ মিছিল এবং 4ঠা আগস্ট সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালনের ঘোষণা দেওয়া হয়, যেখানে সারা দেশে সংগঠিত হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং স্বৈরাচার শেখ হাসিনার ক্ষমা চাওয়া সহ 9 দফা দাবি উপস্থাপন করা হয়, যার মধ্যে আন্দোলন ঘিরে সংগঠিত সহিংসতার বিচার, গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীদের মুক্তি এবং নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিও ছিল। পাশাপাশি শিক্ষক ও সচেতন নাগরিক সমাজ রাজপথে নেমে এসে শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানিয়ে দ্রোহযাত্রা কর্মসূচি পালন করেন। ডিবি হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 6 জন সমন্বয়ক মুক্তি পান এই দিন। তারা জানান, ডিবি অফিস থেকে তাদের দিয়ে যে কর্মসূচি প্রত্যাহারের বিবৃতি দেওয়া হয়েছিল তা তারা স্বেচ্ছায় দেননি। সোচ্চার হয়েছে আর তাকে কেউ দমায় রাখতে পেরেছে, এটা কখনো হয় না। এদিকে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে উত্তেজনা তৈরি হয়। কোথাও কোথাও সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও টিয়ার সেল নিক্ষেপের ঘটনা ঘটে। আন্দোলন আরও বিস্তৃত হয়ে সাধারণ মানুষের মধ্যেও আলোচনার কেন্দ্রে চলে আসে। ঢাকা সহ অন্তত 5 জেলায় পুলিশ ও তৎকালীন সরকারি দলের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের তীব্র সংঘর্ষ হয়। হবিগঞ্জের সংঘর্ষের মাঝে পড়ে একজন শ্রমিক নিহত হন। দেশ জুড়ে প্রায় 370 জন আহত হন। আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে কমপক্ষে 32 শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ শিশু তহবিল। অন্যদিকে 2রা আগস্ট দুপুর 12টার পর সরকারি নির্দেশে ফেসবুক, মেসেঞ্জার এবং টেলিগ্রাম বন্ধ করে দেওয়া হয়। প্রায় 5 ঘন্টা বন্ধ থাকার পর সন্ধ্যা 7টার দিকে ফেসবুক ও মেসেঞ্জার পুনরায় সচল করা হয়। পরিস্থিতি বেগতিক দেখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের সঙ্গে গণভবনে সংলাপে বসার আগ্রহ প্রকাশ করেন, যদিও সমন্বয়কেরা এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে দেন। তারা স্পষ্ট ঘোষণা করেন, রক্তের উপর দাঁড়িয়ে কোনো সংলাপ হবে না। তারা সরকার পতনের 1 দফা দাবির দিকে ধাবিত হন। 2 বছর পেরিয়ে গেলেও 2024 সালের এই দিনটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম আলোচিত একটি দিন। সময়ের ব্যবধানে অনেক কিছু পরিবর্তন হয়েছে, তবে 2রা আগস্টের ঘটনাগুলো এখনও স্মরণ করিয়ে দেয় শিক্ষার্থীদের আন্দোলন কিভাবে একটি জাতীয় ইস্যুতে পরিণত হয়। ইমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা।
হামের উপসর্গ নিয়ে গেল 24 ঘন্টায় আরও 4 শিশু মারা গেছে। এই নিয়ে 15 মার্চ থেকে এখনো পর্যন্ত সন্দেহজনক হামে মোট 748 জন এবং নিশ্চিত হামে 95 জনের মৃত্যু হয়েছে। এছাড়া 24 ঘন্টা হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে 1157 শিশু। হাম শনাক্ত হয়েছে 125 জনের এবং উপসর্গে আক্রান্ত হয়েছে 1032 জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঢাকার যানজট নিরসনে চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর। বৃত্তাকার অংশে শীঘ্রই নামবে ওয়াটার বাস, জানালেন নৌমন্ত্রী। বিএনপি পুরনো ফ্যাসিবাদের পথেই হাঁটছে, অভিযোগ জামাত আমিরের। যে কোনো বৈষম্যের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা। যাত্রাবাড়িতে শহীদের প্রাথমিক তালিকায় 85 জন শনাক্ত, বললেন চিফ প্রসিকিউটর। বড় হতে পারে তালিকা। এবং দুবাইয়ে সাবেক আইজিপি বেনজিরের জামিন, আদেশ বাতিলে কাজ করছে ল ফার্ম, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই ছিল মোহনা সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।